হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অফিসার্স ডব্লিউবিসিএস একাডেমি। আমি ডক্টর দিব্যেন্দু সাহা, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার থ্রু ডব্লিউবিসিএস 2016। রিসেন্টলি আমি একটা ইনিশিয়েটিভ স্টার্ট করেছি যার নাম 10 মিনিটে আনন্দবাজার, যেখানে রোজকার আনন্দবাজার পত্রিকার গুরুত্বপূর্ণ খবরগুলো, যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ, সেগুলো সম্বন্ধে আলোচনা এবং অ্যাডিশনাল ইনফরমেশান আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি। তো আজকের আনন্দবাজার পত্রিকার গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আমি স্টার্ট করছি। প্রথম খবর, যেটা মতুয়াদের জন্য পৃথক পর্ষদ, পাট্টা উদ্বাস্তুদের। অ্যাকচুয়ালি রাজ্যের বিভিন্ন অনগ্রসর সম্প্রদায়ের জন্য বুধবার একাধিক প্রকল্প আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। সেখানে মতুয়াদের জন্য আলাদা উন্নয়ন পর্ষদ গঠন করার জন্য তিনি 10 কোটি টাকা মঞ্জুর করেছেন, এবং তার পাশাপাশি যে বাগদি, বাউরি, দুলে এবং মাঝিদের জন্য আলাদা আলাদা উন্নয়ন পর্ষদ তৈরি করার কথা বলা হয়েছে। এটি এর আগে নমশূদ্রদের জন্য আলাদা উন্নয়ন পর্ষদ গড়েছিল রাজ্য, এবং মতুয়াদের একাংশ কিন্তু এই সম্প্রদায়ের মধ্যেই পড়েন। এবং শুধু তাই নয়, তপশিলি জাতি, জনজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত যারা মানুষগুলো রয়েছেন, তাদের শংসাপত্র পাওয়ার যে পদ্ধতিটা, সেটাও আরও সরল করার চেষ্টা করা হচ্ছে। এবং তাতে যেমন কেন্দ্রের নিয়ম মাফিক 1950 থেকে 52 সালে কাগজপত্র যেগুলো চাওয়ার দরকার হতো, কিন্তু এখন সেসবের দরকার নেই, পরিবারে একজনের তা থাকলেই হবে। এছাড়াও সরকারি সিদ্ধান্ত, যেটা সমবায় ব্যাংকের মাধ্যমে 2 লক্ষ ছেলেমেয়েকে মোটরসাইকেল কেনার ঋণ দেওয়া হবে, এবং তার সাথে সাথে তাঁতিদের স্বাস্থ্যসাথী যে প্রকল্পটি রয়েছে, সেই আওতায় এনে তাদের 3 বছরে সব উৎপাদন কিনে নেওয়ার কথাও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এর পরের আর্টিকেলটি খুব গুরুত্বপূর্ণ, এডিটোরিয়াল পেজে রয়েছে। এবার হুমকির রাজনীতি। অ্যাকচুয়ালি এটি খুব গুরুত্বপূর্ণ এই কারণে, যেটা পলিটির একটা যে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্টস রুল, সেটা নিয়ে আলোচিত আছে এখানে। তোমরা দেখে নিতে পারো, এটা আর্টিকেল 356 নিয়ে বলা হয়েছে। এখানে যেটা বলা হয়েছে যে আমাদের রাজ্যপাল জগদীপ ধনকর কিন্তু সম্প্রতি রাজ্যে 356 ধারা জারি করার জন্য তোড়জোড় চালাচ্ছেন, যেটা আমাদের যে সরকার আছে বর্তমানে, সেই সরকার কিন্তু এর বিরোধিতা করছে। তো এখানে এটা জেনে নিতে হবে যে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন 356 ধারা প্রয়োগটা কিন্তু একটি খুব সংবেদনশীল একটি প্রশাসনিক পদক্ষেপ, এবং এটি কিন্তু আদালত পর্যন্ত গড়ানোর সম্ভাবনা থাকে। ফলে কোনো রাজ্যে যদি 356 ধারা জারি করতে চায় কেন্দ্র, তাহলে সেটা কিন্তু শেষ রক্ষা কঠিন হয়ে পড়ে। এবং ঠিক এটা হলে কি, 356 ধারা জারি হলে কি হয়, পুলিশ আমলা যারা থাকেন, মানে বহু প্রশাসনিক যে আমাদের কর্তারা থাকেন, তো তারা পুরোপুরি রাজ্যপালের যে কন্ট্রোলের মধ্যে চলে আসেন, এবং রাজ্যপালের বা রাজভবনের যে সিদ্ধান্তগুলো হয়, সেই সিদ্ধান্ত কিন্তু গোটা রাজ্য জুড়ে লাগু হয়। তো এক্ষেত্রে কয়েকটা ইনফরমেশান এখানে দেওয়া আছে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষার জন্যও লাগবে বা যে কোনো জায়গায় খুব কাজে লাগবে। একটু হাইলাইট করে দিচ্ছি আমি। তোমরা এখানে দেখো যে এই রাজ্যে এ পর্যন্ত মোট 4বার 356 ধারা কিন্তু জারি হয়েছে। প্রথমবার যেটা হয়েছিল 1962-তে, সেটা হয়েছিল মাত্র 7 দিনের জন্য। সেখানে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মৃত্যুর পরে পরবর্তী মুখ্যমন্ত্রী স্থির হওয়ার যে ইন্টারিম পিরিয়ডটা, সেই পিরিয়ডের জন্য হয়েছিল। বাকি 3বারই যেটা হয়েছিল সেটা কিন্তু লং টার্ম ছিল। যেমন 1968 সালে যেবার ডাকা হলো, সেবার কিন্তু 370 দিনের জন্য, 1970 সালে 379 দিনের জন্য, এবং 1971 সালে যেটা হয়েছিল সেটা 265 দিনের জন্য। সো ওই 3বারই মূল যে কারণ ছিল রাষ্ট্রপতি শাসন জারি করার, সেই মূল কারণটি অ্যাকচুয়ালি ছিল কিন্তু অভ্যন্তরীণ গণ্ডগোল। বাইরে থেকে বিভিন্ন দল এবং তৎকালীন রাজ্যপালরা কলকাঠি নাড়ার চেষ্টা করেছিলেন ঠিকই, কিন্তু প্রকাশ্যে বিষয়টি ছিল যেটা, সেটা হচ্ছে বিধানসভায় সরকারপক্ষ সংখ্যালঘু হয়ে গেছিল। এবং এটাও মনে রাখতে হবে যে কোনো রাজ্যের যদি পরিস্থিতি, মানে প্রশাসনিক পরিস্থিতি যদি খুব কন্ট্রোলের বাইরে চলে যায়, তাহলে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করলেই যে শুধুমাত্র স্থিতাবস্থা ফিরে আসে তা কিন্তু নয়। কারণ রাষ্ট্রপতি শাসনটাকে এর আগেও অনেকবার বিভিন্ন রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ইউজ করা হয়েছে, এবং তার প্রবণতাটা দিনে দিন বেড়েই চলেছে। এবং এটি রাষ্ট্রপতি শাসন জারি করা কিন্তু একদিক থেকে কিন্তু গণতান্ত্রিক যে আমাদের ভাবাদর্শ আছে, তার কিন্তু পরিপন্থী। এর পরের আর্টিকেলটি তার ঠিক নিচে রয়েছে,
আফগানিস্তানের চেয়ে পিছিয়ে। এটি অ্যাকচুয়ালি বলা হয়েছে যে রিসেন্টলি প্রকাশিত যে বিশ্ব ক্ষুধা সূচক, সেই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতের যে অবস্থানটি 94th, সেই অবস্থানটি যথেষ্ট লজ্জাজনক, এবং তার ব্যাকগ্রাউন্ডে যেসব জিনিস কাজ করছে সেগুলো সম্বন্ধে একটি আলোচনা রয়েছে। সো এখানে আমরা দেখে নিই কয়েকটি পরিসংখ্যানের কথা বলা হয়েছে। রাষ্ট্রপুঞ্জের সদ্য প্রকাশিত দুটি রিপোর্টে বলা হয়েছে যে দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে বিশ্বায়ন পরবর্তী যুগেও ভারত অন্যতম খাদ্য অসুরক্ষিত দেশ। সঙ্গে আছে চরম অপুষ্টির মতো ঘটনা। রিপোর্টে প্রকাশিত 3 বছরের চলমান গড়ের হিসেব অনুযায়ী 2001 থেকে 2018 সালের মধ্যে ভারতে অপুষ্টির হার কমেছে ঠিকই, কিন্তু তা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় অনেকাংশে কম। প্রায় 2 দশকে ভারতে অপুষ্টি কমার হার 24.7%, অর্থাৎ বার্ষিক গড়ে কমেছে 1.5% করে, যেখানে চীন, নেপাল, পাকিস্তান, আফগানিস্তানে সেই হার যথাক্রমে কিন্তু 76.4, 74, 42 এবং 37.4%। মানে চীন ছাড়া বাকি দেশগুলো আর্থিকভাবে ভারতের চেয়ে অনেক পিছিয়ে, এটা তোমরা সবাই জানো। তবুও আফগানিস্তানের মতো দেশ, যারা গত 2 দশকে ভয়াবহ প্রতিকূলতার সম্মুখীন হয়েছে, তারাও কিন্তু এই অপুষ্টি প্রতিরোধে ভারতের চেয়ে কিন্তু এগিয়ে আছে। এর পরের আর্টিকেলটির হেডিং নেতৃত্ব। এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে ভারতে যে সমস্ত চরম মানবাপন্ন ঘটনাগুলি ঘটে চলেছে, সেই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থান, যেটা পশ্চিমবঙ্গ কিন্তু বরাবরই ধর্ম সহিষ্ণু মনোভাব নিয়ে চলে এসছে, এবং এখানে বিভিন্ন ধর্মীয় মনোভাবাপন্ন ব্যক্তিদের সহাবস্থান রয়েছে। তো সেটাই একদিক থেকে কিন্তু গোটা দেশের জন্য একটি উদাহরণস্বরূপ বলা যেতে পারে। তো এখানে একটি ইনফরমেশন রয়েছে, যেটি রয়েছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তার কিন্তু জন্মের সার্ধশতবর্ষ আজকে, মানে 5th নভেম্বর, তিনি জন্মেছিলেন 5th নভেম্বর 1870-তে। তো আজকে কিন্তু তার 150 বছর পূর্ণ হলো। এর পরের হেডিং, কেন্দ্রের চালেই আলু পেঁয়াজে অসহায় রাজ্য। অ্যাকচুয়ালি বর্তমান বাজারে কিন্তু আলু পেঁয়াজের মূল্যবৃদ্ধি অনেকটাই বেশি হয়ে গেছে, যার জন্য রাজ্য সরকার এটাতে রাশ টানার চেষ্টা করছে, কিন্তু তাতেও খুব একটা লাভ হচ্ছে না। তার কারণ হিসাবে কৃষি অধিকর্তা প্রদীপ মজুমদার যেটা বলছেন যে আমরা এখন অসহায়, যে কেন কেন্দ্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যের তালিকা থেকে যেহেতু আলু পেঁয়াজকে বাদ দিয়েছে, সেই জন্য আইন প্রয়োগ করে বাজার নিয়ন্ত্রণ করার কিন্তু অধিকার আমাদের নেই। 2014 সালে এরকম ঘটনা ঘটেছিল, আলুর দাম বেড়েছিল, এবং সেবার কিন্তু 4 জুলাই এবং 7 সেপ্টেম্বর দুটো অর্ডার বের করার মাধ্যমে কিন্তু অত্যাবশ্যক পণ্য ঘোষণা করে ব্যবস্থা গ্রহণ করতে পেরেছিলেন, কিন্তু এবার তা করাটা সম্ভব নয়। এর পরের আর্টিকেল, পরিষেবা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, কাজ বাড়ছে কই। অ্যাকচুয়ালি একটি সংস্থা আইএচএস মার্কেট ইন্ডিয়া, এবং তাদের যে একটি সূচক রয়েছে বা ইন্ডেক্স, সার্ভিসেস পারচেজিং ম্যানেজার ইন্ডেক্স, সেখানে সূচকের মাত্রা 54.1 হয়েছে, যেটি সেপ্টেম্বরে 49.8 ছিল। এই সূচক যদিও 50-এর নিচে থাকার মানে হচ্ছে অর্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে সংকোচন, কিন্তু যদি আমরা অতিমারির দিক থেকে দেখি তাহলে 7 মাস সংকোচের পরে কিন্তু এই প্রথম বৃদ্ধির একটি ইঙ্গিত দিয়েছে, যদিও সেটা খুব একটা আশাব্যঞ্জক নয়, কারণ সবচেয়ে বেশি যে মার খেয়েছে এই কোভিড মহামারী পরিস্থিতিতে, সেটা কিন্তু আমাদের পর্যটন, হোটেল এবং রেস্তোরাঁ যে বা পরিষেবা ক্ষেত্র, যেগুলো কিন্তু এখনও অবধি পুনরুদ্ধার সম্ভব হয়নি। এর পরের দুটো আর্টিকেল রয়েছে, একটা হেডিং হচ্ছে ট্রাম্প বা জো বদলের আশা কম বাণিজ্যে, এবং ফলাফলে পাল্টে যাবে না সম্পর্ক, বলল নয়াদিল্লি। এই দুটো আর্টিকেলেরই মোদ্দা কথা, মানে যেটা সারসংক্ষেপ যদি করা যায়, একটাই কথা যেটা ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেন যিনি ক্ষমতায় আসুন না কেন, তাতে কিন্তু ভারত ও আমেরিকার কূটনৈতিক সম্পর্কে কিন্তু খুব একটা বদল হবে না। এটি বলার কারণ হচ্ছে এখন আমাদের যে বিদেশ মন্ত্রক আছে, তাদের চোখ কিন্তু আমেরিকার সাম্প্রতিককালের নির্বাচনের দিকে। নির্বাচনের ফলাফল যাই হোক সেটাকে মেনে নিতেই হবে, এবং যে সরকারই আসুক সেই সরকারের সঙ্গে কিন্তু আগামী 4 বছরে ভারতকে চলতে হবে। তো বাণিজ্য মন্ত্রকের এক শীর্ষকর্তা যেটি বলছেন যে ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে আমেরিকা সরকার কিন্তু বাণিজ্য চুক্তির ক্ষেত্রে পরিবেশের সুরক্ষা, শ্রম আইন মেনে চলার উপরে আরও বেশি জোর দেবে।
যদিও আমরা যেটা দেখেছি যে রিপাবলিকান পার্টির যিনি প্রতিনিধি ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু প্রেসিডেন্ট হয়ে প্যারিস ক্লাইমেট ডিল থেকে কিন্তু সরে এসেছিলেন। এবং যদি ডেমোক্র্যাটরা ক্ষমতায় আসেন তাহলে কিন্তু দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল অর্থনীতিগুলোর জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে এই কারণটি। এবং ট্রাম্পের জমানায় এদেশ থেকে রপ্তানির উপরে শুল্ক চেপেছে। বাইডেন এলে কি হাল বদলাবে? ওই আমলার যুক্তি হচ্ছে 1991 থেকে যদি পরিসংখ্যান দেখি, আমেরিকায় যে পার্টি ক্ষমতায় আসুক ভারতীয় পণ্যের উপর শুল্কের হার মোটামুটি কিন্তু একই থেকেছে। তো একদিক থেকে কিন্তু যদি বলা যায় যে সরকারি কর্তারা বলছেন যে বাণিজ্য চুক্তি যদি নাও হয় তাহলে কিন্তু ভোটের আগে ভারত আমেরিকার মধ্যে আরও একটি প্রতিরক্ষা চুক্তি হয়েছে, যেটি কিন্তু গত 5 বছরের থার্ড বাণিজ্য চুক্তি। এবং দুদেশই মনে করছে যে এর ফলে নিরাপত্তা ও আর্থিকতার সমন্বয় আরও বাড়বে। এবং পরিসংখ্যান যেটা বলছে, ভারত থেকে আমেরিকায় মণিরত্ন অলংকার, বস্ত্র, পোশাক, ওষুধ, কৃষি ও সামুদ্রিক পণ্য এবং যন্ত্রাংশ বেশি রপ্তানি হয়। আমেরিকা থেকে সবচেয়ে বেশি যেটা আমদানি হয় সেটা হচ্ছে অশোধিত তেল, মানে ক্রুড অয়েল যেটা, ও পেট্রোলিয়াম এবং রাসায়নিক বস্তু। ট্রাম্প সরকার বাণিজ্য অগ্রাধিকারের তালিকা থেকে ভারতকে বাদ দেওয়ায়, মানে আমাদের যে ট্রাম্প সরকারের সঙ্গে, মানে আমেরিকা সরকারের সঙ্গে আমাদের যে একটা মোস্ট ফেভার্ড নেশন কনসেপ্টটা রয়েছে, সেখান থেকে কিন্তু ভারতকে অলরেডি বাদ দেওয়া হয়েছে। তার কনসিকুয়েন্স কী হয়েছে? শুধু গয়না অলংকার নয়, বস্ত্রশিল্পের মাথাতেও কিন্তু হাত পড়েছে। কারণ এদেশ থেকে বস্ত্র রপ্তানি 4 ভাগের 1 ভাগই কিন্তু আমেরিকায় যায়। বাণিজ্য মন্ত্রকের কর্তাদের বক্তব্য, শুল্ক বেশি চাপছে বলে বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনামের তুলনায় ভারত প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। এবং বাইডেন যদিও বা ক্ষমতায় চলে আসেন, সেক্ষেত্রে যে আশার যে আলো দেখা যাবে এমন সম্ভাবনা কিন্তু খুবই কম। এর পরের আর্টিকেলটির হেডিং, লাইনে ফিরছে অর্থনীতি, কাটা কোভিড, মূল্যবৃদ্ধি। এখানে অ্যাকচুয়ালি যেটা বলা হয়েছে যে কোভিড মহামারী পরিস্থিতিতে মোটামুটিভাবে প্রাথমিকভাবে একটা সামাল দেওয়া গেছে। তো যেটা আশঙ্কা করা হচ্ছে যে একটা সেকেন্ড সার্জ বা দ্বিতীয় ঢেউ যদি, মানে আবার যদি সংক্রমণটা সেই পরিমাণ বেড়ে যায়, তাহলে কিন্তু সেটিকে কন্ট্রোল করা কিন্তু খুব কঠিন হবে এবং সেটি কিন্তু অর্থনীতিতে আরও বেশি প্রভাব বিস্তার করবে। তো সেটি যাতে না হয় সেই জন্য সবাই আশা করছে। এবং এই যে আস্তে আস্তে অর্থনীতিটি আবার নিজের আগের জায়গায় ফিরে যাচ্ছে, সেই ঘুরে দাঁড়ানোর বার্তাটা আমরা কোথায় কোথায় দেখতে পাচ্ছি? যে আমাদের খরিফ শস্য যে উৎপাদন আছে সেখানে, বিদ্যুতের চাহিদা, রেলের পণ্য পরিবহন, গাড়ি বিক্রি, নতুন গাড়ির রেজিস্ট্রেশন, হাইওয়ে টোল আদায়, আকরিক, লোহা, সার, অন্যান্য পণ্য পরিবহন, জিএসটি থেকে আয়, পরিষেবা ক্ষেত্রে বৃদ্ধি, বিদেশি লগ্নি, বিদেশি আর্থিক সংস্থার লগ্নি ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতটা আমরা দেখতে পাচ্ছি। তো এইগুলোই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে, যেগুলো তোমাদের নোট করার মতো সেগুলো। তো তোমরা এই ভিডিওটি দেখো এবং যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে বা সাজেশান দেওয়া থাকে, সেটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং যদি এই ভিডিওটি আপলোড করা মাত্রই তোমরা যে নোটিফিকেশান পাও, তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এবং লাইক করতেও ভুলো না। তো লাস্টে একটা কথা বলতে চাইবো যে এই যে কোটটা আমি সবসময় সব জায়গায় আমি ইউজ করি, যেটা হচ্ছে, দেয়ার ইজ নো সাচ থিং কল্ড ট্যালেন্ট, ইফ ইউ হ্যাভ এ ফায়ার উইদিন ইউ, ট্যালেন্ট ফলোজ ইউ। এটি বলেছেন নবনীত সিকরা স্যার, আইপিএস। তো এটি আমার খুব কাছের, মানে খুব মনের কাছের একটা কোট। মানে এটি সত্যি আমার, মানে আমি নিজের জীবনেও এটিকে কিন্তু মেনে চলি। যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি অনেকে বলে যে কেউ কোনো পার্সন ট্যালেন্টেড। অ্যাকচুয়ালি ট্যালেন্টটা ঠিক তখনই গ্রো করে যখন কেউ যদি তার কোনো প্যাশনেট যদি কোনো কাজে থাকে, সেই প্যাশনটাকে যদি সে পার্সু করে বা ফলো করে। তো অ্যাকচুয়ালি যদি তুমি তোমার প্যাশনটাকে ফলো করতে চাও রিলিজিয়াসলি, তাহলে কিন্তু আলটিমেটলি সেই জিনিসে তোমার সেই সাবজেক্টের উপর কিন্তু তোমার এক্সপার্টিস গ্রো করবেই উইথ টাইম। এবং আলটিমেটলি তুমিও বুঝতে পারবে যে তুমিও কিন্তু ওই সাবজেক্টের উপর তোমারও ট্যালেন্ট রয়েছে। তো থ্যাংক ইউ অল এই ভিডিওটি দেখার জন্য। সবাই পড়াশুনো করো মন দিয়ে। ধন্যবাদ।